সমস্যা বহু পুরনো। একবিংশ শতকেও তার জ্বলন্ত রূপ আমরা দেখতে পাই। আর সেই পণ প্রথার এক করুণ পরিণতি ফুটে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প দেনা পাওনাতে। সেই কাহিনী নিয়ে কবিগুরুর ১৬৪তম জন্মবার্ষিকীতে টিউটোরিয়ালের নিবেদন শ্রুতি নাটক দেনা পাওনা। মূল কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্য রূপান্তর সুদীপ মজুমদার। এই নাটকে বিভিন্ন চরিত্রে যারা রূপদান করছে তারা হলো রামসুন্দর মিত্র, নিরুপমার পিতা জিৎ, নিরুপমা রামসুন্দর মিত্রের কন্যা পর্ণমী, বিশ্বনাথ চৌধুরী রামসুন্দর মিত্রের বন্ধু অনির্বাণ, রায়বাহাদুর নিরুপমার শ্বশুর সায়ন, রায়বাহাদুরের স্ত্রী বৃষ্টি, পুরোহিত মশাই অনির্বাণ, বিয়েতে উপস্থিত থাকা জনৈক কয়েকজন সৃজা দেবপ্রিয়া, রামসুন্দর মিত্রের পুত্রগণ অনির্বাণ সায়ন ও নাতি নাতনি সৃজা দেবপ্রিয়া, বর অনির্বাণ, ঘোষক অম্বিকা। শুরু হচ্ছে শ্রুতি নাটক দেনা পাওনা। প্রথম দৃশ্য, রামসুন্দর মিত্রের বাড়ির দাওয়ায় রামসুন্দর এবং তার বন্ধুস্থানীয় বিশ্বনাথ চৌধুরী বসে কথা বলছেন। বুঝলে বিশ্বনাথ ভাইয়া, ৩ ছেলের পর যখন এক কন্যা হলো তখন আমরা অনেক আদর করে তার নাম রেখেছিলাম নিরুপমা। তা তো জানি রামসুন্দর দা, তোমার মেয়েকে তুমি কত যে ভালোবাসো। তা দাদা, তোমার মেয়ের তো বিয়ের কথা চলছিল, কত দূর এগোলো? বিয়ে পাকা তো? বিয়ে পাকা? বলো কি দাদা? আমি তো অনেক খোঁজ করলাম, অনেক পাত্র দেখলাম, কিন্তু পাত্র কিছুতেই পছন্দ হয় না, মনের মতো হচ্ছিল না। অবশেষে মস্ত এক রায়বাহাদুরের ঘরের একমাত্র ছেলের সঙ্গে সম্বন্ধ ঠিক করেছি। ওই রায়বাহাদুরের বিষয় আশয় যদিও অনেক হ্রাস পেয়েছে, কিন্তু তবুও বনেদি ঘর বটে। তা ঠিক, কিন্তু বরপক্ষ ১০,০০০ টাকা পণ এবং বহুল দান সামগ্রী চেয়ে বসেছে। আমি কিছু বিবেচনা না করে রাজি হয়েছি। এমন পাত্রকে কিছুতেই হাতছাড়া করা যায় না। কি বলো ভাইয়া? তবে অত টাকা, অত খরচ তুমি জোগাড় করবে কিভাবে? জোগাড় করেই নিয়েছি, তবে পণের ৬-৭ হাজার টাকা এখনো জোগাড় করতে বাকি আছে। কয়েকজনকে বলেছি, হয়ে যাবে নিশ্চয় একটা ব্যবস্থা। সব ভালোই ভালোই মিটলেই ভালো। আচ্ছা, আজ উঠি রামসুন্দর দা। দ্বিতীয় দৃশ্য, রামসুন্দর মিত্রের কন্যা নিরুপমার বিয়ের আয়োজন সম্পূর্ণ। আজ তার বিয়ে। আমরা সকলে এবার তার বিয়ের আসরে উপস্থিত হব। পুরোহিত মশাই বিয়ের যথাবিহিত কাজ শুরু করে দিয়েছে। রামসুন্দর বাবু, এবার পাত্রকে হাজির করুন। হ্যাঁ পুরোহিত মশাই, এসো বাবাজি বোন। দাঁড়াও খোকা। কি হয়েছে বাবা, আপনি দাঁড়াতে বললেন কেন? দাঁড়াও রামসুন্দর বাবু, পণের বাকি টাকা আগে পরিশোধ করুন, তারপর হবে বিয়ে। বিয়ে মশাই, শুভ কাজটা সম্পন্ন হয়ে যাক, আমি নিশ্চয়ই পণের টাকা পরিশোধ করে দেবো। টাকা হাতে না পেলে ওর সবাস্ত করা যাবে না। এসব কি হচ্ছে বাবা? কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না। বিয়ে করতে এসেছি, বিয়ে করে তবেই যাব। এ কি আচরণ খোকা তোমার? আমি যা বলছি তাই হবে, আর আমার কথা না শুনলে আমি চললাম। তোমার যা ইচ্ছে তাই করো। তবে আমার বিবেচনায় আমি বিয়ে করে তবেই বাড়ি ফিরব। আমি মনে করি তাতে আপনার বিন্দু মাত্র অসম্মান হবে না। দেখেছেন মহাশয়, আজকালকার ছেলেদের ব্যবহার। শাস্ত্র শিক্ষা, নীতি শিক্ষা একেবারেই নাই, কাজে যা হওয়ার তাই হচ্ছে। তৃতীয় দৃশ্য, এবারে আমরা উপস্থিত হচ্ছি রামসুন্দর মিত্রের বাড়ির দাওয়ায়। বিবাহ সম্পন্ন হয়েছে বেশ কয়েক মাস হলো। রামসুন্দর মিত্র বিশ্বনাথ চৌধুরীর সঙ্গে কথা বলছে। তাহলে রামসুন্দর দা, তোমার মেয়ে নিরুপমার বিয়ে তো শেষ পর্যন্ত ভালোভাবেই সম্পন্ন হলো। কেমন আছে তোমার মেয়ে? রানীর হালে আছে নিশ্চয়?
তুমি তো বলেছিলে বনেদি বংশ। না বিশ্বনাথ, বিয়ে তো হলো, কিন্তু মেয়েটা আমার ভালো নেই। কেন, কি হলো আবার? আমি 3-4 বার করে মেয়েকে দেখতে বিয়ে বাড়ি যাই, গত মাসেও গিয়েছিলাম, কিন্তু সেখানে আমার কোনো প্রতিপত্তি নাই। চাকরগুলো পর্যন্ত আমাকে নিচু নজরে দেখে। মেয়ের সাথে মাত্র 5 মিনিট দেখা করতে দেয়। কুটুম বাড়িতে এমন করে অপমান তো আর সহ্য করা যায় না। তাই আমি স্থির করেছি, পনের ওই বাকি 6-7 হাজার টাকা যেমন করেই পারি দ্রুত পরিশোধ করব। চতুর্থ দৃশ্য। 2 সপ্তাহ পর পথে রামসুন্দরের সঙ্গে বিশ্বনাথের আবার দেখা হয়েছে। এবারে তারা কি বলছে? এই যে বিশ্বনাথ ভাইয়া, কোথায় চললে? তেমন কোথাও না। তা দাদা, তোমার খবর বলো। খবর ভালো নয় ভাইয়া, টাকাটা এখনো পরিশোধ করতে পারিনি। দিনার দায়ে সংসার চালানো পর্যন্ত দুষ্কর হয়ে উঠেছে। এখন ভাবছি ওষুধ বাড়িটাই বিক্রি করে দেবো, তবে ছেলেদের জানলে তারা বাধা দেবে। ভাবছি 3 ছেলের কাউকে না জানিয়েই বাড়ি বিক্রি করার ব্যবস্থা করব। সে কি, তাহলে থাকবে কোথায়? আর ছেলেরা পরে জানতে পারলে তো বিরাট অশান্তি তৈরি হবে। হ্যাঁ, সে আশঙ্কা আছে। ভাবছি এই বাড়ি বিক্রি করে দিয়ে এই বাড়িতেই ভাড়া থাকবে। তা না করলে আর উপায় নেই ভাইয়া। মেয়েটার কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। শাশুড়ির কাছে পিতৃগৃহের নিন্দা শোনে, গোপনে চোখের জল ফেলে তার দিন কাটে। অতি কষ্টে 3000 টাকা সুদে ধার করেছে। আজ যাবো টাকাটা দিতে, একটু তো মুখ রক্ষা হবে। আমারও কোনো উপায় নেই দাদা। আমি যদি তোমায় সাহায্য করতে পারতাম, তবে ঈশ্বর সহায় হন। আর কি বলবো। পঞ্চম দৃশ্য। এবারে আমরা উপস্থিত হয়েছি রায়বাহাদুরের বাড়িতে, অর্থাৎ নিরুপমার শ্বশুর বাড়িতে। আজ নিরুপমার বাবা রামসুন্দর মিত্র পনের 3000 টাকা নিয়ে নিরুপমাকে দেখতে এসেছে। কেমন আছিস মা নিরু? আমার এখানে ভালো লাগছে না বাবা। তোমার জামাইও এখানে নেই, কদিনের জন্য আমাকে নিয়ে চলো না। মাকে অনেক দিন দেখিনি। হ্যাঁ, এবার নিয়ে যাব মা। বাবা, শ্বশুর মশাই আসছেন, আমি যাই। হ্যাঁ মা, যা। আগে কেমন আছেন আপনারা বিআই মশাই? হ্যাঁ, আছি একরকম। তা সেই 15 টাকাটার কি হলো? হ্যাঁ হ্যাঁ বিআই মশাই, সেই টাকাটা বাকি আছে বটে। রোজই মনে করি, কিন্তু সময়কালে আর মনে থাকে না। আরে ভাই, বুড়ো তো হয়েছি নাকি। তবে আজ মনে করে নিয়ে এসেছি। মাত্র 3000, বাকি রয়েছে 7000 টাকা। থাক বেয়াই, ওতে আমার কাজ হবে না। আমি সামান্য টাকা নিয়ে হাত বন্ধ করতে আর চাই না। এবার এইটুকুই রাখুন বিআই মশাই, এর পরের বার না হয় পুরোটাই আনবো। আর কিছু বলার আছে আপনার? আমার অনেক কাজ রয়েছে। হ্যাঁ বিআই মশাই, বলছিলাম মেয়েকে যদি কদিনের জন্য নিয়ে যায়। সে তো এখন হচ্ছে না। আচ্ছা, আপনার কথা শেষ হলে আপনি এবার আসুন, আমাকে কাজে বেরোতে হবে। ষষ্ঠ দৃশ্য। এবারে আমরা উপস্থিত হতে চলেছি রামসুন্দর মিত্রের ঘরে। ঘরে বসে রয়েছেন রামসুন্দর মিত্র। এরপর সেখানে এলো রামসুন্দর মিত্রের নাতি এবং নাতনি। দাদু, আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছ? ঠেলা গাড়ি? পুজো তো চলে এলো দাদা, দাও না আমায় একটা গাড়ি কিনে। পূজার নিমন্ত্রণে যাবার মতো আমার একটাও ভালো কাপড় নেই। দাও না দাদা, আমাকে একটা ভালো কাপড় কিনে। উফ, তোরা যা তো, যা বলছি এখান থেকে। রামসুন্দর মিত্রের নাতি ও নাতনি বিষণ্ণ মুখে ঘর থেকে বেরিয়ে গেল। রামসুন্দর মিত্র মাথায় হাত দিয়ে বসে রয়েছে। এমন সময় রামসুন্দরের 3 পুত্রের প্রবেশ। বাবা, আপনার সাথে কিছু কথা আছে। তোদের আবার কি কথা? আপনি হাজার লুকানোর চেষ্টা করলেও আমরা জেনে গেছি আপনি এ বাড়ি বিক্রি করে দিয়েছেন। একবার আমাদের কথা ভেবে দেখছেন কি? তোদের জন্য কি আমি নরকগামী হব? আমাকে তোরা সত্য পালন করতে দিবি না? যা, সব কটা অকর্মার দল, বেরো এখান থেকে। যত সব না, সবকিছু হাতের বাইরে চলে যাওয়ার আগে
আমাকে আজকেই বেয়ান বাড়িতে টাকাটা পৌঁছে দিতে হবে। বাড়ি তো বিক্রি হয়েই গেছে, এই অপকণ্ডগুলো তো জানেই না, জানলে যে কি করবে। না না, আমাকে যা করার আজকেই করতে হবে। সপ্তম দৃশ্য। এবার আমরা উপস্থিত হয়েছি রায়বাহাদুর মশাইয়ের গৃহে। রামসুন্দর মিত্র পণের টাকা নিয়ে রায়বাহাদুরের বাড়িতে হাজির। বিআই মশাই বাড়ি নেই নাকি? না, তিনি নেই, একটু অপেক্ষা করতে হবে। বাবা তুমি? হ্যাঁ মা নীরু, এবার ফোনের বাকি টাকা বিআই মশাইয়ের হাতে দিয়ে তোকে নিয়ে যাবো। কিন্তু এতগুলো টাকা তুমি কি করে জোগাড় করলে? সে তোকে জানতে হবে না, যেভাবে হোক জোগাড় করেছি। তোর মা তোকে অনেক দিন ধরে দেখতে চাইছে। নে এবার প্রস্তুত হয়ে নে, বেলা থাকতে থাকতে বেরিয়ে পড়বো। আকাশে আবার মেঘও পড়েছে। ইতিমধ্যে রামসুন্দরের ছেলেরা জেনে গেছে তার বাবা বাড়ি বিক্রি করে সেই টাকা কন্যাপণ হিসাবে দিতে এসেছে নিরুপমার শ্বশুর বাড়িতে। তাই আর দেরি না করে রামসুন্দরের পিছু পিছু তারাও এসে হাজির হয়েছে রায়বাহাদুর বাড়িতে। রামসুন্দর নিরুপমার সঙ্গে কথা বলছেন, এমন সময় বাবা, তুমি এ কি করলে? আমাদেরকে যে একেবারে পথে বসালে। আমরা জেনে গেছি তুমি বাড়ি বিক্রি করে দিয়েছো। আর সেই টাকা তুমি নিরুপমার শ্বশুরকে কন্যাপণ হিসেবে দিতে এসেছো। এ তুমি কি করছো বাবা? তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও, তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না। এই তোমার গা ছুঁয়ে বললাম। ছি মা, অমন কথা বলতে নেই। আর এই টাকাটা যদি আমি না দিতে পারি, তাহলে তোর বাপেরও অপমান আর তোরও অপমান। না বাবা, টাকা যদি দাও তবেই অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। না বাবা, এই টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। আর তাছাড়া আমার স্বামী তো এই টাকা চান না। তাহলে যে তোকে যেতে দেবে না মা? না দেয় তো কি করবে বলো? তুমিও আর নিয়ে যেতে চেও না। অষ্টম দৃশ্য। রায়বাহাদুর বাড়ি ফিরেছেন। তিনি তার বৈঠকখানায় বসে রয়েছেন। এমন সময় তার স্ত্রী হন্তদন্ত হয়ে সেখানে এলেন। রায়বাহাদুরকে তিনি বলছেন, শুনেছো? কি হয়েছে? বৌমার বাবা টাকা দিতে এসেছিল, কিন্তু তোমার বৌমা তার বাবাকে বলেছে টাকা দিলে নাকি তার অপমান হবে। সে কি এত বড় কথা? আমাদের এইভাবে অপমান? এতদিন ঘুরিয়ে ঘুরিয়ে যাও টাকা দিতে এসেছে, এখন আবার নতুন নাটক শুরু করেছে বৌমা। তার বাবা টাকা দিলে তার কিসের অপমান, সেটাই তো আমার মাথায় ঢুকছে না। ওসব অপমান টপমানের কথা ছুটো। আসলে টাকাটা না দেওয়ার জন্য বাপ মেয়ে মিলে নতুন গল্প ফেলেছে। চলো তো গিন্নি, ব্যাপারটা দেখে আসি। নবম দৃশ্য। রায়বাহাদুর এসে দেখলেন নিরুপমা দিব্যি দেওয়ায় রামসুন্দর মিত্র নিঃশব্দে সেখান থেকে চলে গেছে, সঙ্গে সেই টাকাও নিয়ে গেছে। এদিকে এই ঘটনার পর থেকে শ্বশুর বাড়িতে নিরুপমার উপর অত্যাচার আরো বেড়ে গেছে। তার স্বামীও বিয়ের কিছুদিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি নিয়ে অন্যত্র চলে গেছেন। নিরুপমার আত্মীয়দের সঙ্গে নিরুপমার সাক্ষাৎ এক প্রকার বন্ধই করে দিয়েছেন রায়বাহাদুর। এমন সময় নিরুপমা কঠিন অসুখে পড়ল। তবে সেজন্য তার শাশুড়িকে যথেষ্ট দোষ দেওয়া যায় না। কার্তিক মাসের শীতে মাথার কাছের দরজা খুলে রেখে নিরুপমা ঘুমাত। শরীরের প্রতি এই অযত্ন অবহেলা অসুখকে আরো বাড়িয়ে তুলল। কোনো কিছুই খেতে ভালো লাগতো না নিরুপমার। আর সেই সূত্রেই তার শাশুড়ি নিরুপমাকে বলতেন, নবাবের বাড়ির মেয়ে কিনা, গরিবের অন্ন ওর মুখে রোচে না। আবার কখনো বা বলতেন, দেখো না একবার ছিঁড়ি হচ্ছে, দেখো দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে। অবশেষে অসুখ যখন অত্যন্ত গুরুতর হয়ে উঠল, তখন একদিন হঠাৎ নিরুপমা তার শাশুড়িকে বলল, বাবাকে আর ভাইকে একবার দেখবো মা। শুধু বাপের বাড়ি যাবার ছয়, যত সব ন্যাকামি। এদিকে নিরুপমার অবস্থা ক্রমেই খারাপ হতে থাকলো। ডাক্তার এলো সেই দিন যেদিন নিরুপমার শেষের সময় উপস্থিত হলো।
বড় কষ্ট, অপরিসীম মনোবেদনা নিয়ে বাপ ভাইদের দেখার ইচ্ছে অপূর্ণ রেখেই পৃথিবীতে নিরুপমার দিন শেষ হলো। মহা সমারোহে নিরুপমার শ্রাদ্ধ অনুষ্ঠিত হলো। কি সেই সমারোহ? দেখলে কিন্নি নিরুপমার শ্রাদ্ধ শান্তি কিরকম ধুমধাম করে করলাম। পুরো তল্লাটি ধন্য ধন্য পড়ে গেছে। চন্দন কাঠের চিতা দেখেছে তল্লাটিকেও? এরকম ঘটা করে শ্রাদ্ধ কেবলমাত্র রায়বাহাদুরের বাড়িতেই সম্ভব। তার বলতে, ও হ্যাঁ, খোকা চিঠি পাঠিয়েছে। কি লিখেছে খোকা? খোকা লিখেছে সে সেখানে সমস্ত বন্দোবস্ত করে ফেলেছে, বৌমাকে যেন তাড়াতাড়ি তার কাছে পাঠানো হয়। এই কথা, খোকাকে লিখে দাও তার জন্য একটি মেয়ে দেখা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব ছুটি নিয়ে সে যেন বাড়িতে ফিরে আসে। এবারে কিন্তু 20,000 টাকা কম এবং তা হাতে হাতে আদায়। ছেলে আমার ডেপুটি হয়েছে বলে কথা। নমস্কার।